তৃণমূলের দলের বিভিন্ন নেতাকর্মীদের, মন্ত্রীদের দিয়ে সাধারণ মানুষের অধিকার লুট এবং তৃণমূল নেত্রী বা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা লুট করছে সেই লুটেরাদের পাশে দাঁড়ানো বা তাদেরকে বীর বলা, এটা অনেকেই মেনে নিতে পারছেন না। তাই আমার মনে হয় যে দেব বা শুধু দেবের মতো এমপি নয়, আরও অনেক মানুষ রয়েছেন যারা তৃণমূলের এমএলএ এবং এমপি, যারাও বেশ পরিচিত, তাদেরও কিন্তু তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করতে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি মিমি বলুন বা রাজ চক্রবর্তী বলুন বা আরও অনেকেই যারা যারা রয়েছেন, তাদের কি তৃণমূলের এই প্রচার সভাতে তেমন করে দেখতে পাওয়া যাচ্ছে? তো তৃণমূলের এই যে সংসার রয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হোক, পুলিশের সঙ্গে যে সংসার, বা লাভলি মৈত্রের হোক না কেন, সেখানে সাধারণ কর্মীরাও যারা আসছেন না, যারা তৃণমূলের হয়ে গিয়ে ভোট লুট করতেন ক্যামেরা খুলে দিয়ে, গুলি বন্দুক দেখিয়ে, সেখানেও ভিড় কমে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় দেব কেন, তার ভাইপো কেন, বাকি প্রচুর এমএলএ এমপিরও ভিড় কমে গেছে অশনি সংখ্যা। রাজ্য রাজনীতিতে সবথেকে চর্চার বিষয় যেটা, যে সাংসদ অভিনেতা দেব তিনি তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন। নেপথ্যে কি কারণ থাকতে পারে, আপনার কি মনে হয়? দেবের ইস্তফার কারণ বা তৃণমূল থেকে আস্তে আস্তে সরে আসার কারণ ধারাবাহিকভাবে শুরু হয়েছে যদি দেখতে পাওয়া যায়। তৃণমূলের বিভিন্ন রাজনৈতিক মঞ্চে উপস্থিত না থাকা এবং কয়েকদিন আগে ইন্টারভিউতে বলে দেওয়া যে আমি সময় দিতে পারছি না, সিনেমায় ব্যস্ত, সেই জন্য আমি দাঁড়াতে চাই না। তার সঙ্গে সঙ্গে একথাও ঠিক যে এর আগেও কিন্তু দেব ব্যস্ত ছিলেন, তখন কিন্তু তিনি এই কথা বলেননি। এমনটা নয় যে তিনি আজকে প্রচুর সিনেমা করছেন। খুব স্বাভাবিকভাবে আমি বা বহু মানুষই যেটা দেখতে পাচ্ছেন যে তৃণমূলের এই যে ডিরেক্টলি মানুষ লোটা বা চুরি জোচ্চুরি, এটাকে এমন কোনো মানুষের মেনে নিয়ে তৃণমূল দলে থাকা সম্ভব নয় যারা নিজেদের যোগ্যতায়, মানুষের আশীর্বাদে তারা পরিচিত বা বিখ্যাত হয়ে উঠেছেন। শুধু অভিনেতা অভিনেত্রী নয়, শিল্পী হতে পারেন, লেখক হতে পারেন, অধ্যাপক হতে পারেন, ডাক্তার হতে পারেন, যে কোনো মানুষই হতে পারেন, যারা তৃণমূল দলের জন্য তাদের পরিচয় পরিচিতি বানাননি, সেখানে ক্রমাগত লাগাতার তৃণমূলের দলের বিভিন্ন নেতাকর্মীদের, মন্ত্রীদের দিয়ে সাধারণ মানুষের অধিকার লুট এবং তৃণমূল নেত্রী বা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা লুট করছে সেই লুটেরাদের পাশে দাঁড়ানো বা তাদেরকে বীর বলা, এটা অনেকেই মেনে নিতে পারছেন না। তাই আমার মনে হয় যে দেব বা শুধু দেবের মতো এমপি নয়, আরও অনেক মানুষ রয়েছেন যারা তৃণমূলের এমএলএ এবং এমপি, যারাও বেশ পরিচিত, তাদেরও কিন্তু তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করতে দেখতে পাওয়া যাচ্ছে। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ধর্ণা মঞ্চের যে নাটক ছিল এই দুদিনের, এর মধ্যে কি মিমি নুসরত আছে যাদের নাম করছেন আপনি? আমি কথা বলছি, দেখুন, আমি নুসরতের কথা বলতে পারবো না, তার ঠিক জীবন যাপনটা অভিনেত্রী হিসেবে আমি বুঝতে পারি না। কিন্তু আপনি মিমি বলুন বা রাজ চক্রবর্তী বলুন বা আরও অনেকেই যারা যারা রয়েছেন, তাদের কি তৃণমূলের এই প্রচার সভাতে তেমন করে দেখতে পাওয়া যাচ্ছে? 21শে জুলাই থেকেই তো প্রচুর মানুষকে অনুপস্থিত দেখতে পাওয়া গেছে। এগুলো কিসের ইঙ্গিত? হ্যাঁ, ডেফিনেটলি একটা সীমা অবধি একটা মানুষের হয়তো অনেক কিছু মানা সম্ভব, কিন্তু আমি বিশ্বাস করি না যারা এই শিল্প বা শিল্পী জগৎ বা অন্য জগৎ থেকেই রাজনীতিতে এসেছেন, যা পশ্চিমবঙ্গের বহুদিনেরই পরম্পরা, স্বাধীনতার আগে থেকেই রাজনীতিতে সমৃদ্ধ হওয়া সমাজের বিভিন্ন অংশের পরিচিত মানুষের, তো যারাই এসেছেন তাদের বোধহয় কোথাও একটা এই নিরবিচ্ছিন্নভাবে যারা মানুষের ক্ষতি করেছেন তাদের পাশে তৃণমূল এবং তৃণমূল নেত্রী দাঁড়ানো এবং সাধারণ মানুষের অধিকার লুট হয়ে যাওয়া, সেটা বোধহয় মেনে নেওয়া আর সম্ভব হচ্ছে না বলে এই ধরনের মন্তব্য বা পথ ছেড়ে দেওয়া বা সরে আসা এটা শুরু হয়েছে। কিন্তু বাকিটার জন্য আমাদের তো অপেক্ষা করতেই হবে, কারণ আমার নাম দেব নয় বা দীপক অধিকারী নয়, তাই তার মনে কি ঘটছে তা তিনিই বলতে পারবেন। কিন্তু খুব সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষ যা দেখতে পাচ্ছেন, আমিও তেমন দেখতে পাচ্ছি। আমি সেই জন্যেই যা মনে হচ্ছে সেটা বললাম। স্যার একটা জল্পনা তৈরি হয়েছে যে দেব তিনি বিজেপিতে জয়েন করছেন, তো এই বিষয়ে আপনার কি অভিমত রয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে স্বাগত জানাবেন। ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবার জন্য সবার আগে যে কোনো একজন ব্যক্তি, তিনি যাই আসুন না কেন, তাকে কতগুলো রীতিনীতি বা সংস্কার সেটাকে মেনে চলতে হয়। আপনি হয়তো দার্জিলিংয়ে থাকতেন, সেখানে নিয়ম ছিল মাফলার বা সোয়েটার পরে ঘোরা। হ্যাঁ, এবার যদি ভারতীয় জনতা পার্টি হয়,
সেখানে কিন্তু আপনার সেই স্বভাবগুলোকে পরিবর্তন করতে হবে। অনেক কিছুকে দেখে চুরি দেখে যেমন আপনাকে চুপ করে থাকতে হতো, বা হয়তো পক্ষে গিয়ে প্রচার করতে হতো, তো তার বাইরে আহ, ভারতীয় জনতা পার্টির কিছু নিয়ম রয়েছে যেখানে আমরা সবার আগে দেশ বা দেশের নাগরিকদের কথা বলি, আমরা রাষ্ট্রের কথা বলি, আমরা একসঙ্গে ভারতবাসীর, তিনি হিন্দু হোক বা মুসলমান হোক, সবাইকে আহ, একসঙ্গে এগিয়ে এসে দেশকে মজবুত করার কথা বলি, তারপর ব্যক্তি চিন্তা। তা তিনি দেব হন বা যে কোনো মানুষই হন, বা এমন কোনো মানুষ যিনি পরিকল্পিতভাবে কোনো রকম মানুষকে লুট করবার, শোষণ করবার যে চক্রান্ত সেখানে যে জড়িয়েছিলেন, যদি সেই বিষয়টা থেকে তাঁরা যদি নিজেদের মুক্ত প্রমাণ করতে পারেন, তো তিনি তার ইচ্ছে জানাবেন এবং তারপর তার দলের বড়রা তাঁরা বসে সিদ্ধান্ত নেবেন, তারপর ভবিষ্যতের কথা বলবে। আপনি শিল্পীদের এই সম্ভাবনার কথা বলছেন যে দল ছাড়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে এত রকমের দুর্নীতি, তারা কোথাও গিয়ে একটা টাচ করছে তাদেরকে। এইমাত্র দেখলাম যে আপনার কাছে তৃণমূলের এক বড় নেতার ফোন আসলো, মানে তাদেরও কি একই অভিমত? দেখুন, আমার কাছে তৃণমূলের একজন বড় নেতার ফোন আসলো, আপনি আপনার সামনেও আমি রিসিভ করলাম, আমি ডেফিনেটলি তার নাম ডিসক্লোজ করতে চাই না। তিনি আজকে থেকে না, তিনি 2 মাস আগে থেকে আমাকে বলেছিলেন যে তিনি একজন মাঝারি মানের ব্যবসায়ী, হ্যাঁ, এবং অত্যন্ত শিক্ষিত একজন। তিনি বলেছিলেন যে আমার আর সম্ভব হচ্ছে না এখানে। তো দেখুন, ভারতীয় জনতা পার্টিতে দলে কে বা কারা কীভাবে যোগদান করবেন বা করবেন না, আমি সে বিষয়ে সিদ্ধান্ত নেবার কেউ নই। আমাদের দলের বড়রা রয়েছে, কিছু নিয়ম রয়েছে, এবং ডেফিনেটলি এটা বোধহয় দেখবার রয়েছে যে তার এই তৃণমূল দল ছেড়ে বেরিয়ে আসবার যে ইচ্ছা, সেটা কি তার কোনো রকম রোজগার কমে যাওয়ার রাগ থেকে, নাকি সত্যিকারেরই মানুষের জন্য যে অন্যায় তৃণমূল পরিকল্পিতভাবে করছেন বা যারা করছে সেটাকে তৃণমূল নেত্রীর লাগাতার ন্যাক্কারজনকভাবে নেকেডলি সমর্থন করা, তাদের বীর বলা, তাদেরকে অ্যারেস্ট না করা, সেই কারণেই কোনো মানুষ দগ্ধ হয়ে নরেন্দ্র মোদীজির যে দেশকে বড় করার কথা, দেশের মানুষকে ভালো রাখবার কথা, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিশ্চান, ঈসাই, যে কোনো ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে যারা দেশকে ভালোবাসে, সেইটাতে তিনি নিজেকে কন্ট্রিবিউট করতে চাইছেন, তার জন্য বোধহয় একটু তো সময় লাগে, হতে পারে। সেই জন্যেই আমি অপেক্ষা করছি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। স্যার, অন্যায়কে না মেনে নেওয়ার কথা বলছেন, এর আগেও আমরা দেখেছি যে অভিনেতা সাংসদ দেব, তার সঙ্গে লোকাল লেভেলের কিছু তৃণমূল নেতা, তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল এবং তিনি অনেক প্রতিবাদ জানাচ্ছিলেন, সম্পর্ক অনেক খারাপ হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আবারও যে কে সেই হয়ে গেল। কিন্তু এক্ষেত্রেও কি একই ঘটনা ঘটারও আবার সম্ভাবনা রয়েছে? আবারও কি বরফ গলানোর চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী নিজে দেবের বিষয়ে? দেখুন, দেব অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। আমি যতটুকু আমার সহকর্মী বা ভাইয়ের মতো, বন্ধুও বলতে পারেন, কিন্তু রাজনৈতিক বিষয়ে আমি, রাজ, দেব, কাঞ্চন বা বাকি মিমি যারাই রয়েছে, যারা আমরা একসঙ্গে ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে কাজ করছি, আমাদের একে অপরের কাজের উপরে বিশ্বাস বা সম্মান রয়েছে। আমরা কিন্তু যে কোনো আলোচনা রাজনীতি বাদ দিয়েই করি। তো তাই ফলত আমরা কেউ কারুর সঙ্গে রাজনীতি নিয়ে তো কোনো কথা বলিনি। তবে আমি এইটুকু বলতে পারি, ধাপে ধাপে দেবের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া গেছে, সেই ঘটনা কিন্তু বাকি অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে। নাম বলবেন? ডিএ ধর্ণা মঞ্চে ডিএ আন্দোলনকারীদের সরিয়ে দিয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বা আইন ভেঙে তিনি যখন মাইক ফোকে একগাদা লোককে নিয়ে তিনি সভা করলেন, তিনি নিদান দিয়েছিলেন দলের সমস্ত এমপিদের আসতে হবে। মিডিয়া আলোচনা করলো তার বাড়ির ভাইপো এসেছে কিনা। তিনি পশ্চিমবঙ্গের একমাত্র উল্লেখযোগ্য এমপি, এটা কে বলল? তারা ছাড়াও তো তৃণমূল দলে অনেক ইম্পর্টেন্ট এমপিরা রয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেঁচামেচি করে খুব বিখ্যাত, লোকজনকে অশ্লীল অঙ্গভঙ্গি করে নকল করে বিখ্যাত, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে তার একটা বিকল্প রোজগার রয়েছে যেখানে তিনি আইনজীবী। তিনি গলা ফাটিয়ে চেঁচিয়েছেন,
কুণালবাবু লোকজনকে হিংসার পথে যাওয়ার জন্য ইনডিরেক্টলি উস্কানি দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, বোলপুরের অনুব্রতবাবুর ভাষায় চড়াম চড়াম। তো যাই হোক, এই সমস্ত অসভ্যতামি দেখবার পরেও কি আপনারা কোথাও দেখতে পেয়েছেন যে খুব উল্লেখযোগ্য মুখের তৃণমূলের, আমি কারোর নাম না করেই বলছি, কোনো এমপি বা এমএলএ আপনারা কাউকে দেখেছেন যারা সামাজিকভাবে অত্যন্ত সম্মানিত বা পরিচিত? যদি থাকতো তা তাহলে যে কোনো মিডিয়ায় তাদের রেড়ে করে ছবি তুলতো। সেই ছবি তুলতে তো দেখা যায়নি, তাদের মুখ তো ধরা পড়েনি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। ঠিক লাভলি মৈত্র সবার মতো, যেখানে 15টা চেয়ার, যেখানে তিনি অত্যন্ত ছোট নেত্রীও, তিনি বলছেন যে দলে থাকলে তবে রোজগার হবে। অথচ সেই রোজগার টোজগার সব জানার পরেও কিন্তু কোনো কর্মী যারা ভোট লুট করতে প্রমাণিত করেছেন নিজেদের বিভিন্ন জায়গায়, তারাও তো নেই, তারাও আসেননি। কারণ তারা দেখতে পাচ্ছেন যে আমাদের বড় বড় বাঘেল নেতারা যারা বড় বড় দুর্নীতি করে কোর্টের নির্দেশনা নিরপেক্ষ তদন্তে ইডি সিবিআই এর দ্বারা তারা গ্রেপ্তার হয়ে গেছেন, কোর্টে তাদের পক্ষে লয়াররা দাঁড়িয়েও তারা নিরপরাধ সম্পূর্ণ এইটুকু প্রাথমিকভাবে প্রমাণ করতে পারেননি বলেই জেলে আছেন। তারা আমাদের জেল যাওয়া আটকাবেন কি করে? তো দেখুন, ঠিক লাভলি মৈত্রের যেমন একটা সংসার আছে, তৃণমূল নেত্রী, তার সংসার একজন পুলিশ কর্তার সঙ্গে। আর তৃণমূল আর পুলিশের সংসার আছে বলেই তো পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত তৃণমূলের সরকার চলছে। এই সংসার ভেঙে গেলে কালকে তো তৃণমূলের সরকার থাকবে না। যারা সত্যি কথা বলা মানুষকে জেলে পুড়ে রেখে দিয়ে বা মিথ্যে কেস দেওয়া, বিরোধী বিজেপির 200 কর্মীকে মেরে দেওয়া বাদ দিন না কেন, বাকি অন্যান্য নিরপেক্ষ লোকজনকেও তো মিথ্যে জেলে ভরে দেন। তো তৃণমূলের এই যে সংসার রয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হোক, পুলিশের সঙ্গে যে সংসার, বা লাভলি মৈত্রের হোক না কেন, সেখানে সাধারণ কর্মীরাও যারা আসছেন না, যারা তৃণমূলের হয়ে গিয়ে ভোট লুট করতেন, ক্যামেরা খুলে দিয়ে গুলি বন্দুক দেখিয়ে, সেখানেও ভিড় কমে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় দেব কেন, তার ভাইপো কেন, বাকি প্রচুর এমএলএ এমপিরও ভিড় কমে গেছে। অশনি সংকেত।